হৃদি তখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই অপ্রীতিকর অথচ অদ্ভুত এক দৃশ্য। সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েই বুঝে গেল তার স্ত্রী অপ্রত্যাশিত কিছু দেখে রীতিমতো শকড। সে নিজের নিচের ঠোঁটটা চেপে কিছু একটা ভাবল, তারপর হঠাৎ করেই হৃদিকে হ্যাঁচকা টানে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। হৃদি হকচকিত হয়ে সৌহার্দ্যের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগল। এমনিতেই যেটা দেখার কথা নয় সেটা দেখে সে লজ্জায় লাল হয়ে আছে, তার উপর সৌহার্দ্যের এই আকস্মিক কাণ্ড যেন সে কিছুতেই সামলে উঠতে পারছে না। কিন্তু হৃদির ছটফটানিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সৌহার্দ্য তার কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। এক হাতে শাওয়ারটা খুলে দিতেই ঝর্ণার মতো পানি ঝরতে শুরু করলো তাদের দুজনের ওপর। পানির ধারায় ভেজা হৃদির মুখের দিকে সৌহার্দ্য তাকিয়ে রইল এক ঘোর লাগা দৃষ্টিতে। মেয়েটা চোখ দুটো শক্ত করে বন্ধ করে আছে, আর তার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। সাদা পোশাকটা পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়ে হৃদির লাবণ্যময় ভাঁজগুলোকে অস্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। সেদিকে চোখ পড়তেই সৌহার্দ্যের শরীরের সমস্ত বাঁধ যেন ভেঙে গেল। হৃদির ওপর নিজের কামুক দৃষ্টি বুলিয়ে নিষাক্ত কণ্ঠে ফিস ফিস করে সে বলল, হট লাগছে বেবি, বাট লালটা একদম মানাচ্ছে না, ওটা আর পরার দরকার নেই ওকে। লজ্জায় হৃদির যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই মানুষটা তার ভাবনার চেয়েও অনেক বেশি নির্লজ্জ। মেয়েটা কাঁপতে থাকা ঠোঁটে মিনমিনিয়ে কোনো রকম বলল, দেরি হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব, সবাই অপেক্ষা করছে। সৌহার্দ্যের মন এখন হৃদির কথাই নেই, তার চোখে মুখে ঘোর। মুহূর্তেই হৃদির আরও কাছে ঝুঁকে বুকের উপরে নরম ত্বকে একটা শক্ত কামড় বসিয়ে দিল, যেন নিজের ভেতরকার সমস্ত উন্মাদনা সে এক নিমেষেই উজাড় করে দিতে চায়। ব্যথায় কেঁপে উঠে হৃদি অস্ফুট আর্তনাদ করে সৌহার্দ্যের চুলে আঙুল চালিয়ে মুঠো করে ধরল। সাথে সাথে হুঁশ ফিরল সৌহার্দ্যের। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে হৃদির কাছ থেকে নিজেকে সামান্য সরিয়ে নিল। ঝর্ণাটা বন্ধ করে দিয়ে হৃদির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নাও, ঠান্ডা লেগে যাবে, আমি তোমার ড্রেস দিয়ে যাচ্ছি। বলেই সে এক মুহূর্ত দেরি করল না, একটা শুকনো তোয়ালে জড়িয়ে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য চলে যেতেই হৃদি নিজের ভেজা শরীরের দিকে তাকিয়ে লজ্জা আর আবেশে কুঁকড়ে গেল। দুই হাতে নিজের মুখটা ঢেকে নিল সে। হৃদি মনে মনে ঠিক করে নিল, আর মাত্র এক সপ্তাহ পরেই সৌহার্দ্যের জন্মদিন। সেদিন সৌহার্দ্যকে বড় একটা সারপ্রাইজ দেবে। সে চায় তাদের একান্ত মুহূর্তগুলো স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে। বিকেল প্রায় 5টা। মার্কেট থেকে কেনাকাটা সেরে সুমি সবে বাইরের রাস্তায় পা রেখেছে। এমন সময় হঠাৎ সামনে এসে পথ আগলে দাঁড়ালো কেউ। মাথা তুলে তাকাতেই সুমির বিরক্তির সীমা রইল না। সামনে দাঁড়িয়ে নীল চোখের সাহাবীর। সেদিনের সেই ঘটনার পর থেকে এই লোকটা যেন তার ছায়ার মতো পিছু নিয়েছে। জোগাড় করে ফেলেছে তার ফোন নম্বরও। দিনে 3 বেলা ফোন করে এমনভাবে ধমকায় যেন সুমি তার ঘরের বউ। সাহাবীরের এই অস্বাভাবিক অধিকারবোধের মাঝেও সুমির মনে অগোচরেই কিছু অনুভূতির জন্ম নিচ্ছে। কিন্তু বাবার ঠিক করে রাখা বিয়ে আর পরিবারের সম্মানের কথা ভেবে সে নিজেকে পাথর করে রেখেছে। বাবা মায়ের অবাধ্য হওয়া তার ধাতে নেই। সুমিকে এমন উদাসীন দেখে সাহাবীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমাকে এড়িয়ে চলছো কেন মেঘ? কোন দিক থেকে কোনো দিক থেকে আমাকে তোমার রাস্তার কোনো ছ্যাঁচড়া ছেলে মনে হচ্ছে যে এই ধরনের আচরণ করছো? কেন আমাকে তোমার পিছনে পাগলের মতো ঘোরাচ্ছ? আমাকে জোর করে বাধ্য করছো না, আমাকে জোর করে বাধ্য করো না মেয়ে, তাহলে ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। সুমি বিরক্তিতে কপাল কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল, দেখুন, কতবার বলবো আমার বিয়ে ঠিক করা, শুধু শুধু নিজের সময় নষ্ট করবেন না। আমি কি আপনাকে আমার পিছে ঘুরতে বলেছি? দয়া করে রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। বিয়ে ঠিক করা কথাটা কানে যেতেই সাহাবীরের রাগ সপ্তম আসমানে উঠে গেল। দাঁতে দাঁত চেপে সে চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে কতবার বলছি এই গান আমার কানের কাছে আর বাজাবে না। সাহাবীরের কথা শেষ হওয়ার আগেই এক গম্ভীর পুরুষ কণ্ঠের ভারী আওয়াজ ভেসে এলো, কিরে বিস্ফোরণ এক্সপ্রেস, তুই দেখছি আজকাল রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করিস, ঘটনা কি? আমি বাবা একজন দায়িত্বশীল এমপি হয়ে আমার এলাকায় এসব বকাটেবানা একদম মেনে নেব না। সাহাবীর এমনিতেই রাগে ফুটছিল, তার উপর ফারিসের এই আগমন যেন মরার উপর খাড়ার ঘা। তীর তীরে মেজাজে দাঁতে দাঁত চেপে সে চিবিয়ে বলল, তোর কি হাত ধুয়ে আমার পেছনে পড়া ছাড়া আর কোনো কাজ নাই? যা আমার চোখের সামনে থেকে। ফারিস সাহাবীরের কথায় বিন্দুমাত্র কান দিল না।
সুমির দিকে এক ঝলক তাকিয়ে বাঁকা হেসে বলল, এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে তোর সাথে একদম মানায় না। আর এমনিতে গ্যাংস্টার মানুষের প্রেম মানায় না। কোনোদিন কার গুলিতে টপকে যাস ঠিক নেই। সুমি এতক্ষণ দুজনের ঝগড়া শুনছিল। সে ফারিসকে চিনি, এই শহরের এমপি হিসেবে তার ভালোই নাম ডাক আছে। ফারিসের মুখে গ্যাংস্টার শব্দটা শুনি সুমি বিস্ফোরিত চোখে সাহাবীরের দিকে তাকালো। মেয়েটা ভয়ে কেঁপে উঠল। এই লোকটা এত খারাপ সে তো কল্পনাই করেনি। অথচ এই কয়দিন সে এই লোকটার কথা ভেবেই স্বপ্নের জাল বুনছিল। অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল তার প্রতি। সুমি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে পালানোর মতোই সেখান থেকে চলে গেল। সুমি এভাবে চলে যেতেই সাহাবীরের ঘোর কাটল। সে রাগী বিরক্তিতে ফারিসের দিকে আগুন ঝরানো চোখে তাকিয়ে বলল, তোর সমস্যা কি বলবি? কি করছিস সেটা তুই? মেয়েটাকে ভয় পাইয়ে দিলি? আমার পিছনে না লাগলে তোর কি খাবার হজম হয় না? ফারিস সাহাবীরের কথায় 2 পয়সার গুরুত্ব না দিয়ে চোখে সানগ্লাসটা পরতে পরতে বলল, সত্যি ধরেছিস দোস্ত, একদমই হয় না। যতদিন না আমার বউয়ের মুখ থেকে ভালোবাসে শুনছি ততদিন তুই সিঙ্গেল মরবি। বলেই সে শীষ বাজাতে বাজাতে হেলে দুলে নিজের গাড়ির দিকে চলে গেল। সাহাবীর জ্বলন্ত চোখে ফারিসের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বেয়াদবের বেয়াদব, এমনিতেই মেয়েটা পাত্তা দিচ্ছে না, তার ওপর এই আগুনটা কেন জ্বালিয়ে দিয়ে গেলি? নিজের রাগ আর বিরক্তিটুকু কোনো মতে চেপে সাহাবীরও নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 11টা। রুমের আবছা আলোয় সৌহার্দ্য সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনে মগ্ন। তার চোখের মনি স্ক্রিনের নীল আলোয় স্থির, যেন বাইরের জগতের সাথে তার কোনো সংযোগ নেই। ঠিক তার পাশেই রিদি, বই হাতে বসে থাকলেও পড়ার দিকে তার মনোযোগ তলানিতে। বইয়ের অক্ষরের চেয়েও তার চোখের দৃষ্টির সবটুকু দখল করে নিয়েছে পাশে বসে থাকা মানুষটি। রিদির মনে হচ্ছে এই লোকটার পৃথিবীর অর্ধেকটা জুড়ে কেবল ওই ল্যাপটপ। রিদির অস্থিরতা বাড়ছিল। বইটা সশব্দে পাশে ছুঁড়ে ফেলে সে এক ঝটকায় সৌহার্দ্যের ল্যাপটপটা সরিয়ে দিল। হঠাৎ কাজে বিঘ্ন ঘটায় সৌহার্দ্য বিরক্তিতে কপাল কুঁচকে রিদির দিকে তাকালো। কিন্তু রিদি তাতে বিন্দুমাত্র বিচলিত হলো না। সে সরাসরি সৌহার্দ্যের কোলে উঠে বসে 2 হাত দিয়ে সৌহার্দ্যের গলা জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকালো। সৌহার্দ্য একটু অবাকই হলো, কারণ তার স্টুপিড বউ সহজে এভাবে ধরা দেওয়ার মানুষ নয়। নিশ্চিত কোনো মতলব আছে। এটা বুঝতে পেরে সৌহার্দ্য এক হাতে রিদিকে জড়িয়ে ধরে অন্য হাত রিদির গালের উপর রাখল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, প্রবলেম হচ্ছে? কিছু বলবে? রিদি সৌহার্দ্যের বুকের সাথে আরেকটু সেঁটে গিয়ে অস্ফুট স্বরে বলল, ঘুম পাচ্ছে, পড়তে ইচ্ছে করছে না। সেই কখন থেকে বসিয়ে রেখেছেন, আমার কোমর ব্যথা করছে। সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না, এই সোহাগের আড়ালে মূলত পড়াশোনা থেকে রেহাই পাওয়ার এক নিখুঁত ফন্দি। সে আর কোনো তর্ক করল না। ঘুমাতে চাইলে ঘুমাক, এই ভেবে সৌহার্দ্য সোফায় আরাম করে হেলান দিয়ে বসল যাতে রিদির সুবিধা হয়। এরপর নিজের এক হাত রিদির টি শার্ট গলিয়ে কোমরে রেখে আলতো করে মালিশ করে দিতে লাগলো। রিদি একটু কেঁপে উঠতেই সৌহার্দ্য ফিসফিস করে বলল, অযথা কাঁপাকাঁপি করলে এক্ষুনি যা করতে যাচ্ছি না তা করে ফেলবো। তবে রিদির এসবের দিকে আর হুঁশ নেই। সৌহার্দ্যের বুকে মাথা রাখতেই সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেই শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে। রিদি যে ঘুমিয়ে গেছে তা নিশ্চিত হয়ে সৌহার্দ্য ল্যাপটপটা আবার নিজের সামনে টেনে নিল এবং কাজের দিকে মনোযোগ দিল। রাত প্রায় 1:30টার কাছাকাছি। রিদি এখনও সৌহার্দ্যের বুকের কাছে খরগোশের বাচ্চার মতো লেপ্টে ঘুমিয়ে আছে। সৌহার্দ্যের কাজ শেষ হতেই সে রিদির দিকে তাকালো। মেয়েটার মুখের উপর এক অদ্ভুত মায়া, যেন কোনো শান্ত পুতুল। সৌহার্দ্যের মতো একজন কঠিন পুরুষের সবটুকু অহংকার আর কঠোরতা এই শ্যামবর্ণের মায়ার কাছে আজ হার মেনেছে। সৌহার্দ্য একটু ঝুঁকে রিদির ফুলকো গালে গভীর এক চুমু খেল। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার এই কঠিন পৃথিবীটা যে তোমার চোখের অতলে এসে থমকে যাবে তা আগে ভাবিনি। তুমি আমার সবচেয়ে সুন্দর ধ্বংস। হার্ট, তোমার ভালোবাসার কাছেই আমার সবটুকু আত্মসমর্পণ। ঘরের নিস্তব্ধতা চিরে হঠাৎ করেই সৌহার্দ্যের ফোনটা কেঁপে উঠল। তীক্ষ্ণ সেই শব্দে ওর ভাবনার জগতে এক মুহূর্তের ছন্দপতন ঘটল। ভ্রু কুঁচকে বিরক্তিতে দলা পাকানো দৃষ্টি নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো সে। নামটা ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে এলো তার। ফোনটা কানে ঠেকিয়ে ওপাশ থেকে আসা কথাগুলো মন দিয়ে শুনল সৌহার্দ্য। তার কণ্ঠস্বর তখন শীতল, কিন্তু তাতে চাপা আগ্নেয়গিরির মতো এক অস্থির উত্তেজনা। গম্ভীর স্বরে বলল, আই এম অন মাই ওয়ে, ইউ ফলো দেম অ্যান্ড সেন্ড মি দ্য অ্যাড্রেস।
ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে সৌহার্দ্য স্থির হয়ে বসে রইল। তার চোখে মুখে এখন আর আগের সেই শান্ত আবেশ নেই, বরং এক শীতল ও ভয়ঙ্কর সংকল্পের ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের ওপর রাখল। হৃদির দিকে একবার তাকালো। মেয়েটি অঘোরে ঘুমাচ্ছে, চুলে কিছুটা অবিন্যস্ত ভাব। সৌহার্দ্য আলতো করে হৃদির কপালে থাকা চুলগুলো সরিয়ে দিল। কপালে দীর্ঘক্ষণ হাত রেখে কি যেন ভাবল সে। তারপর অত্যন্ত সাবধানে হৃদিকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি থেকে কালো রঙের একটা জ্যাকেট বের করে গায়ে চাপালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। তার প্রতিটি নড়াচড়ায় যেন এক গাম্ভীর্য ফুটে উঠছে। হৃদির দিকে শেষবার এক নজর তাকিয়ে কপালে একটা চুমু খেয়ে মিড়মিড় করে বলল, আই নো, নিজেকে যতটা ইনোসেন্ট দেখাও ততটা ইনোসেন্ট তুমি নও, জান। বলেই একটা বাঁকা হাসি দিয়ে সৌহার্দ্য রুম থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 2টা। জঙ্গলের বুক চিরে আসা বাতাসের শোঁ শোঁ শব্দ ছাপিয়েও কানে আসছে ট্রাকের ইঞ্জিনের গর্জন। রাতের অন্ধকার এখানে এতটাই গাঢ় যে মনে হচ্ছে আকাশটা মাটির কাছাকাছি নেমে এসেছে। রাস্তার একপাশে ঝোপের আড়ালে উপর হয়ে শুয়ে আছে সিআইডি টিম। তাদের লিডার এসবি চোখজোড়া সরু করে নাইট ভিশন লেন্সের ভেতর দিয়ে দেখছে ট্রাকের চারপাশের দৃশ্য। প্রায় 50-60 জন মেয়ে, কারো পরনের কাপড় ছিন্ন ভিন্ন, কারো চোখ নেশায় বুজে আছে, কারো জ্ঞানই নেই। পাচারকারীরা হায়নার মতো চারপাশ ঘিরে আছে। এক সিআইডি সদস্য ফিসফিস করে বলল, স্যার, মেয়েগুলোকে গাড়িতে তোলা শেষ। ওরা মুভ করার আগেই আমাদের অ্যাকশনে নামা উচিত। দেরি করলে ওরা মেন রোডে উঠে যাবে। এসবির চোয়াল শক্ত, কপালে জমে থাকা ঘাম গড়িয়ে পড়ছে চোখের ওপর। সে গম্ভীর স্বরে বলল, না, সময় হলে নির্দেশ দেব। পাশ থেকে আরেকজন অফিসার অস্থির হয়ে তাগাদা দিল। এসবি পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এসবি একটা দীর্ঘশ্বাস ফেলে লেন্সটা সরিয়ে নিল। বাতাসের শব্দের মাঝে নিচু স্বরে বলল, ওকে, স্টার্ট নাও। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠল। সাইলেন্সারের শব্দে ফাটল রাতের নিস্তব্ধতা। সিআইডি এবং পুলিশের সাঁড়াশি আক্রমণে শুরু হলো তুমুল সংঘর্ষ। অন্ধকারের ভেতর থেকে আগুনের ফুলকি আর গুলির বিকট শব্দে জঙ্গল প্রকম্পিত। পাচারকারীরাও বৃষ্টির মতো গুলি ছুটছে। এসবি যখন একটা বড় গাছের আড়ালে পজিশন নিয়েছিল, হঠাৎ বাতাসের গতির পরিবর্তন টের পেল সে। একটা বুলেটের শিস কেটে গেল ঠিক তার কানের পাশ দিয়ে। বাতাসের তীব্র চাপে তার কানের পর্দা ঝনঝন করে উঠল। রিফ্লেক্স কাজ করার আগেই অন্ধকার থেকে ঝড়ের বেগে একটা ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ল। সজোরে ধাক্কা খেয়ে এসবি দৌড়ে গিয়ে ছিটকে পড়ল ঝোপের ভিতরে। মাথায় একটা প্রচণ্ড ঝনঝনি অনুভূত হলো। ঠিক সেই মুহূর্তে এসবি দেখল আগন্তুকটি বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো। হাতের পিস্তল থেকে বের হওয়া আগুনের ছটায় ভেসে উঠল একজোড়া রহস্যময় চোখ। সেই চোখে কোনো আবেগ নেই, আছে এক চরম শীতলতা। আগন্তুকের আঙুলের নিখুঁত ট্রিগার চাপে বিপরীত দিকের পাচারকারী লোকটির বুক ঝাঁঝরা হয়ে গেল। রক্ত ছিটকে পড়ল আগন্তুকের গায়ের ওপর। এসবি উঠে দাঁড়াতে গিয়ে দেখল আগন্তুক আবার অন্ধকারের অতলে মিশে গেছে। তার উপস্থিতি ছিল যেন কোনো প্রেতাত্মার মতো। ঘাম আর বারুদের গন্ধে ভারী বাতাসে এসবি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। কানের পাশ দিয়ে গড়িয়ে পড়া উষ্ণ রক্ত তাকে জানান দিচ্ছিল সে নিশ্চিত মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে। তার মস্তিষ্ক থেকে রহস্যের ধাঁধাটা সরিয়ে সে আবার ফোকাস করল মূল অপারেশনে। কভার করো, সবাইকে উদ্ধার করো। এসবির গলার স্বর এখন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। 2 ঘন্টা ধরে চলল মরণপণ লড়াই। শেষ পাচারকারীটিও যখন মাটির সাথে মিশে গেল, তখন ভোরের ফিকে আলো উঁকি দিচ্ছে দিগন্তে। এসবি দাঁড়িয়ে রইল ট্রাকের সামনে। পুলিশের গাড়ির সাইরেনের শব্দে চারপাশ মুখরিত, কিন্তু এসবি নিঃশব্দে তাকিয়ে আছে সেই অন্ধকার জঙ্গলটার দিকে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই হৃদির তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে নিজেকে সে আবিষ্কার করল সৌহার্দ্যের বুকের উষ্ণতায়। সৌহার্দ্যের এক হাত তার মাথার নিচে, অন্য হাতটি আলতো করে জড়িয়ে আছে কোমরে। তার বলিষ্ঠ পা হৃদিকে শরীরের সাথে লিপটে রেখেছে। সৌহার্দ্যের গা থেকে ভেসে আসা ক্রিড অ্যাভেন্টাসের মাতাল করা সুগন্ধে হৃদির দুচোখ বুজে এলো। এক টুকরো তৃপ্তি নিয়ে বিড়াল ছানার মতো সে আরও খানিকটা গুটিসুটি মেরে ঢুকে গেল সৌহার্দ্যের বুকের গভীরে। লোমুর শক্ত বুকে নিজের ছোট নাকটা ঘষে বারবার সেই ঘ্রাণটুকু নিতে ব্যস্ত সে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সৌহার্দ্যের ঘুম জড়ানো গম্ভীর কণ্ঠস্বর। সুইটহার্ট, বিরক্ত করো না, ঘুমাতে প্রবলেম হচ্ছে। হৃদি মুখ তুলে সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তাহলে ছাড়ুন, আমি উঠি। সৌহার্দ্য হৃদিকে আরও একটু কাছে টেনে নিয়ে তার কপালে ও গালে কয়েকটা গভীর চুমু খেল। এরপর তাকে ছেড়ে দিয়ে গম্ভীর গলায় বলল,
গিয়ে পড়তে বসো। আসছি আমি, আজ তোমাদের টেস্ট নেওয়া হবে। বলি সে পাশ ফিরে শুয়ে পড়ল। হৃদি উঠে বসে সৌহার্দের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বিড়বিড় করে বলল, আনরোমান্টিক লোক এমন টাইমে পড়ার কথা কে বলে? একরাশ বিরক্তি নিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে সে পড়ার টেবিলে গিয়ে বসল। হৃদির পড়ার মাঝে ওর পাশে এসে বসল সৌহার্দ্য। বইয়ের পাতায় চোখ রাখলেও হৃদির মনোযোগের পুরোটাই তখন অন্য কোথাও, তার পাশেই বসে থাকা সৌহার্দ্যের দিকে। পরনে শুধু একটা কালো ট্রাউজার, তার সুঠাম ফর্সা শরীরের পেশিগুলো যেন প্রতিটি নড়াচড়ায় জীবন্ত হয়ে উঠছে। রুমের স্তিমিত আলোয় সৌহার্দ্যের ওই বলিষ্ঠ অবয়ব হৃদিকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটা নিজের অজান্তেই যেন হিমশীতল হয়ে যাচ্ছে, অথচ বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে উঠছে। তার খুব ইচ্ছে করছে বইয়ের এই জটিল হিসাব নিকাশ ছেড়ে সৌহার্দ্যের সেই উন্মুক্ত বুকে মুখ গুজে কয়েকটা চুমু এঁকে দিতে। হৃদির এমন বিভোর দৃষ্টি আর আনমনা অবস্থা দেখে সৌহার্দ্যের ভ্রু কুঁচকে উঠল। গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল, স্টুপিড, না পড়ে অন্যদিকে তাকিয়ে আছো কেন? পড়ার সময় মনোযোগ কোথায় থাকে তোমার? 1.5 ব্যাটারি। সৌহার্দ্যের ধমকে হৃদির সম্বিত ফিরল। তার ভেতরকার চাপা উত্তেজনা যেন আগ্নেয়গিরি মতো ছাই ফুঁড়ে বেরিয়ে এলো। সে মুখ ঝামটা দিয়ে বলল, আকি আপনার মাখন বডিটা দেখাতে বসিয়েছেন, নাকি আপনার মাখন মার্কা বডিটা দেখাতে বসিয়েছেন? মনোযোগ নষ্ট করার জন্যই আপনার এমন হট। বউয়ের মুখে এমন অসংলগ্ন কথা শুনে সৌহার্দ্যের বিরক্তি যেন উপচে পড়ল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে শীতল গলায় ধমকে বলল, বেয়াদব মহিলা, এসব অশ্লীল কথাবার্তা কোথায় শিখছো? হৃদি অবাক হয়ে তার দিকে তাকালো। যে লোক নিজে সারাক্ষণ আস্তাক ফিরুল্লা মার্কা কথা বলে তাকে, সে কিনা এখন তার এই ছোট কথাটাকেও অশ্লীল ভাবছে। হৃদি বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, ভূতের মুখে রাম রাম। সৌহার্দ্য হৃদিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় মৃদু করাঘাত। হৃদি উঠে গিয়ে দরজা খুলতেই দেখল শাহিদা চৌধুরী হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে। হৃদি দ্রুত সরে গিয়ে ঘরে ঢোকার জায়গা করে দিল। ট্রেটা আলতো করে নিয়ে সে কিছুটা অপরাধ বোধ নিয়ে বলল, আপনি কেন কষ্ট করে আনলেন আম্মু? আমি তো নিচেই যেতাম। শাহিদা চৌধুরী ছেলের দিকে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, নিচে যেতে হবে না, এখানে খেয়ে নে। কলেজ যাবি না? হৃদি মাথা নেড়ে সম্মতি জানালো। শাহেদা চৌধুরী আর কথা বাড়ালেন না, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। হৃদি খাবারগুলো সেন্ট্রাল টেবিলে রাখতেই সৌহার্দ্যের গম্ভীর গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, কাছে এসো। হৃদি কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে যেতেই সৌহার্দ্য আচমকা ওর হাত ধরে হ্যাঁচকাটানে বসিয়ে দিল নিজের কোলে। শক্তপোক্ত হাতের ছোঁয়ায় হৃদি যখন কিছুটা অপ্রস্তুত, সৌহার্দ্য হৃদির মুখে খাবার তুলে দিতে দিতে নিচু স্বরে গম্ভীর কণ্ঠে বলল, এমন কাঠি শরীর নিয়ে 80 কেজি ওয়েট সামলাতে পারবেন তো মিসেস চৌধুরী? হৃদি তখনও সৌহার্দ্যের কথার গভীরতা বুঝতে পারেনি। সে সরল চোখে খাবার চিবোতে চিবোতে সহজভাবে বলল, হুম। সৌহার্দ্য চমকে তাকালো। বউয়ের এই নিষ্পাপ উত্তরে কপালে ভাঁজ ফেলে বলল, শিওর? এতক্ষণে হৃদির মস্তিষ্কে সৌহার্দ্যের কথার মানে পরিষ্কার হলো। লজ্জায় তার দুগাল রাঙা হয়ে উঠল, দৃষ্টি নেমে এলো নিচে। কোনো প্রতিউত্তর করতে পারল না সে। কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলল, আমি আমি আর খাব না। সৌহার্দ্য একটা কলা তার হাতে দিয়ে বলল, ওকে, এটা শেষ করো। হৃদি 2-1 কামড় খেয়ে কলাটা রেখে দিল। সৌহার্দ্য বিরক্তিতে ভোঁ কুঁচকে কলাটা তুলে নিয়ে নিজে খেতে শুরু করলো। বিরক্তিটুকু চাপা দিয়ে ধমকের সুরে বলল, স্টুপিড, পাখির মতো খাওয়া কখন বন্ধ করবে? খাবার অর্ধেক ফেলে দেওয়া এটা কেমন বাজে অভ্যাস? হৃদির এই অভ্যাসটা সৌহার্দ্য অনেকবার লক্ষ্য করেছে। মেয়েটা কোনো কিছুই শেষ করতে পারে না, অল্প একটু খেয়েই রেখে দেয়। এখন যেহেতু প্রায় সময় তারা একসঙ্গেই খায়, সৌহার্দ্য বিনা সংকোচে হৃদির ফেলে রাখা সেই অর্ধেক খাবারটুকু খেয়ে নেয়। কিন্তু এই অভ্যাসে বিরক্তি যে লাগে না তা নয়, তবুও বউকে কষ্ট পাবে ভেবে কিছু বলতেও পারে না। অথচ সৌহার্দ্য কতটা খুঁতখুঁতে, বাইরের কোনো গ্লাসে পানি পর্যন্ত সে মুখে দেয় না। সেই মানুষটাই কিনা কোনো সংকোচ ছাড়াই তৃপ্তির সাথে হৃদির এঁটো খাবার শেষ করে ফেলে। শুরুতে হৃদির ব্যাপারটাতে অবাক হলেও এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। হৃদি সৌহার্দ্যের কথার কোনো উত্তর দিল না, বরং কলেজের উদ্দেশ্যে রেডি হতে চলে গেল। কিন্তু মনে মনে ভাবল, কী বা বলবে। সত্যিই তো এটা একটা বাজে অভ্যাস, কিন্তু কি করবে? ছোটবেলা থেকেই যে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এটার জন্য দায়ী তার বাবা। হৃদি কোনো খাবার না খেতে পারলে তিনি তখন বলতেন, অন্যটা ট্রাই করো, যেটা পারছো না সেটা খেতে হবে না। বেলা তখন প্রায় 11টা। আকিব শিকদারের ঘরের বাতাস যেন ভারী হয়ে আছে।
সামনে বসে আছে সাহাবীর। আকিব শিকদারের চোয়াল শক্ত, রাগে তার সারা শরীর কাঁপছে। অনেকক্ষণ নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টার পর হঠাৎই চিৎকার করে উঠলেন তিনি। কোথায় ছিলে তুমি? ওই চালানটা পুলিশের হাতে লেগে গেল কিভাবে? ভাইজান যে কি পরিমাণ রাগে ফুঁসছেন তার কি কোনো ধারণা আছে তোমার? আমার তো মনে হয় ওই বেয়াদব ছেলেটা আর ওই বজ্জাত এমপির কারসাজি এসব। তুমি কি বন্ধুত্বের দোহাই দিয়ে আমাদের ব্যবসার সর্বনাশ করছো বীর? কত কোটি টাকার লস হয়েছে জানো? সাহাবীর অটল। বাবার উত্তেজনার বিপরীতে সে বসে রইল হিম শীতল শান্ত হয়ে। বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর এবং মাপা গলায় সে বলল, আমি খোঁজ নিয়েছি, এই ব্যাপারে ওদের কোনো হাত নেই। এটা এটা ওই নতুন আসা সিআইডি অফিসারের কাজ। তুমি টেনশন করো না, আমি দেখছি বিষয়টা। কিন্তু সাহাবীরের এই শান্ত আশ্বাস আকিব শিকদারের অস্থিরতা কমাতে পারল না। তিনি আরও কঠোর স্বরে বললেন, শুধু দেখছি বললে হবে না বীর, যেভাবেই হোক ওই সিআইডিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর শুনলাম আকরাম ভাইজানের খুনের মামলাটা নিয়ে নাকি সে আবার কোর্টে আপিল করছে। সেটা অ্যাক্সিডেন্ট ছিল বলে আমরা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করিনি, তাহলে এখন কেন সেটা নিয়ে গাটাগাটি হচ্ছে? ওই ছেলে আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর সাহস পাচ্ছে কোথায়? বাবার প্রতিটি কথায় তিক্ততা থাকলেও সাহাবীরের মুখাবয়বে কোনো প্রতিক্রিয়া হলো না। সে শুধু শান্ত নির্বিকার কণ্ঠে উত্তর দিল, সেটা আমি বলতে পারবো না, হয়তো তার মনে কোনো খটকা আছে। আর খুনের রহস্য তখন সে হয়তো শেষ পর্যন্ত দেখবে। সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আর শ্বশুর হয় আকরাম খান, তার তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাবা। কথাটা বলেই আকিব শিকদারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিস্তব্ধ ঘরটিতে একরাশ অস্থিরতা রেখে সাহাবীর ধীর পায়ে বেরিয়ে গেল। বেলা তখন প্রায় 2টো। কলেজ শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে আছে রিদি, হাতে ধরা একটা চকলেট। তাতে আলতো কামড় বসিয়ে সে উদাস চোখে এদিক সেদিক তাকাচ্ছে। সৌহার্দ্য মেসেজ করেছে অপেক্ষা করতে, কিন্তু 10 মিনিট পেরিয়ে গেলেও তার কোনো দেখা নেই। এর মধ্যেই সাহাবীর এসে দেখা করে এক গাদা চকলেট দিয়ে গেছে। রিদি বিরক্ত হয়ে ভাবল সৌহার্দ্যের চেম্বারের দিকেই এগিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সৌহার্দ্য এসে তার সামনে হাজির। সৌহার্দ্য চোখ থেকে সানগ্লাসটা খুলে রিদির কাঁধে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নিল। রিদির মুখের একপাশে লেগে থাকা চকলেটের একটু অংশ পরম মমতায় মুছে দিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এগুলো কোথায় পেলে? রিদি সৌহার্দ্যের মুখের সামনে চকলেটটা বাড়িয়ে দিয়ে সহজভাবে বলল। ভাইয়া এসেছিল। সৌহার্দ্য চকলেটে একটা কামড় বসিয়ে হাত ঘড়ির দিকে তাকালো। ব্যস্ততা থাকলেও রিদির চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, ওকে চলো তোমাকে দিয়ে আসি। রিদি সৌহার্দ্যের সাথে আরও একটু ঘেঁষে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, শুনুন না, কোথাও যেতে ইচ্ছে করছে আমার, নিয়ে যাবেন? সৌহার্দ্যের পরিকল্পনা ছিল রিদিকে বাড়ি নামিয়ে দিয়েই জরুরি একটা কাজে যাওয়ার, কিন্তু বউয়ের এমন আদুরে আবদার ফেরানোর সাধ্য তার হল না। তার হৃদয়ের সব ব্যস্ততা মুহূর্তেই যেন ধুয়ে গেল। রিদির চোখের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, ওকে বাট কোথায় যেতে চাও? রিদি একটু ভেবে বলল, একটু গ্রাম্য টাইপ কোথাও চলুন না। সৌহার্দ্য শান্ত কণ্ঠে উত্তর দিল। ওকে সুইট হার্ট। গাড়ির দরজা খুলে রিদিকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসল সৌহার্দ্য। শহরের পিচঢালা রাস্তা ছাড়িয়ে গাড়িটি যখন মেইন রোড ধরে এগোচ্ছিল, দুপাশের ব্যস্ততা ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। জানালা দিয়ে আসা বাইরের স্নিগ্ধ বাতাস রিদির এলোমেলো চুলগুলোকে বারবার তার মুখের উপর উড়িয়ে দিচ্ছিল। রিদি হাত দিয়ে চুলগুলো বারবার কানের পাশে গুজে দিচ্ছে, তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সৌহার্দ্য এক হাতে স্টিয়ারিং ধরে মাঝে মাঝেই আর চোখে রিদির দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছে এই শান্ত বিকেলে রিদির স্নিগ্ধ মুখশ্রীর সাথে প্রকৃতির এই রূপ যেন মিশে গেছে। কিছুক্ষণ যেতেই পথের মোড় ঘুরতেই চোখে পড়ল দিগন্ত জোড়া ফসলি মাঠ আর তার গা ঘেঁষে বয়ে চলা এক শান্ত বিশাল দিঘি। দিঘির স্থির জলে বিকেলের ম্লান রোদ চিকচিক করে উঠছে, যেন কেউ রূপালি রং ছড়িয়ে দিয়েছে। গাড়ি যত এগোচ্ছিল আধুনিক সভ্যতার কোলাহল ততটাই ফিকে হয়ে আসছিল। একসময় কাঁচা রাস্তার শেষে দিঘির পাড়ের এক নির্জন জায়গায় এসে তারা পৌঁছালো। প্রকৃতির এই নীরবতা আর দিঘির কলতানটুকু একান্তভাবে অনুভব করতে সৌহার্দ্য গাড়িটি ধীর গতিতে একপাশে থামালো।
গাড়ি থেকে নেমেই রিদি ছুটল দিঘির কিনারায়। খোলা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, পানির কলকল শব্দে চারপাশটা কেমন নেশা ধরানো। রিদি দুচোখ ভরে সেই স্নিগ্ধতা উপভোগ করছিল। ঠিক তখনই আচমকা অনুভব করল কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে। মুহূর্তেই শরীরটা কেঁপে উঠল ওর। পেছন থেকে সৌহার্দ্য ঠিক ওর ঘাড় ঘেঁষে দাঁড়িয়েছে। পুরুষালী সুগন্ধটা রিদির নাকে আসতেই ও থমকে গেল। সৌহার্দ্য রিদির কানের একদম কাছে মুখটা নামিয়ে আনল। তার গরম নিঃশ্বাস রিদির কানের লতিতে লাগতেই মেয়েটার শিরদাঁড়া দিয়ে একটা বৈদ্যুতিক স্রোত বয়ে গেল। সৌহার্দ্য ফিস করে বলল, তোমার চাওয়া তো পূরণ করলাম সুইটহার্ট, এবার আমারটা পূরণ করবে না? এভাবে আর কতদিন আমায় উপোস রাখবে? রিদির গাল লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। বুকের ভিতর ধুকফুকানিটা যেন একদম বাইরে থেকে শোনা যাচ্ছে। সে নিচু গলায় মিনমিন করে বলল, আমি কি উপোস থাকতে বলছি আপনাকে? বলতে গিয়েই ওর ঠোঁট দুটো কেঁপে উঠল, থেমে গেল। সত্যিই তো, সৌহার্দ্যকে তো সে কখনো বারণ করেনি, কিন্তু সৌহার্দ্য যখন কাছে আসে তার সেই উন্মত্ত অস্থিরতা, হৃদির ওপর তার অধিকার ফলানোর সেই তীব্র ব্যাকুলতা হৃদিকে দিশেহারা করে দেয়। একটা সামান্য চুমুর আবদার মেটাতে গিয়ে সৌহার্দ্য যখন ওকে আগলে ধরে, তখন তার বেপরোয়া উন্মাদনা সামলাতে গিয়ে মেয়েটা হিমশিম খায়। তাই তো একটু ভয় পাই এই উন্মাদ পুরুষকে। হৃদির হঠাৎ থেমে যাওয়াটা সৌহার্দ্যের সহ্য হল না। সে হৃদির চোখের দিকে তাকিয়ে এক তীব্র নেশায় মত্ত। হৃদির এই লাজুক স্বীকারোক্তিটা যেন তার ভেতরের তৃষ্ণাকে আরও বাড়িয়ে দিল। সে আর দেরি করল না। হঠাৎ এক টানে হৃদিকে নিজের কোলে তুলে নিল। নরম ঘাসের ওপর বসে হৃদির পা দুটো নিজের কোমরে পেঁচিয়ে তাকে নিজের দিকে ভালো করে টেনে নিল। হৃদির লাজুক চোখের গভীরতায় তাকিয়ে একদম নেশাতুর দৃষ্টিতে সৌহার্দ্য ফিসফিসিয়ে বলল, আমার সাথে মিশে যাও সুইটহার্ট, আই প্রমিজ একটুও কষ্ট দেব না। সৌহার্দ্যের চোখে তখন এক অসীম ব্যাকুলতা, যেন হৃদিকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে সে আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারছে না। হৃদি তার উত্তপ্ত চাহনির সামনে নিজেকে পুরোপুরি সঁপে দিল। চোখের পলক ফেলে সে শুধু আলতো করে মাথা নাড়িয়ে সম্মতি জানান দিল। সৌহার্দ্য ঠোঁট কামড়ে বাঁকা হাসল। হৃদির রক্তিম মুখটার দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কি ম্যাডাম, বুঝে শুনে সায় দিলেন তো? আমি ঠিক কি বোঝাতে চাইছি? হৃদি লজ্জায় একদম কুঁকড়ে গেল। এই লোকটা যে তাকে লজ্জায় ফেলার কোনো সুযোগই ছাড়ে না, তা সে হাড়ে হাড়ি টের পাচ্ছে। নিজেকে সামলাতে কথা ঘুরিয়ে হৃদি সরাসরি সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? হৃদির চোখের গভীরতায় তাকিয়ে সৌহার্দ্য তার নাকটা আলতো করে টেনে দিয়ে গম্ভীর গমগমে স্বরে বলল, নো, একটা স্টুপিড বউয়ের অপেক্ষায় ছিলাম যে এসে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। সৌহার্দ্যের কথাগুলো হৃদির একদমই ভালো লাগলো না। বিরক্তিতে গাল ফুলিয়ে সে ঝাঁঝালো গলায় বলল, আমি আপনার জীবনে না এলে তো কপালে বউ জুটতই না আপনার। এত রাগ আর মেজাজ আপনার। আমি ভালো মেয়ে বলেই সব সহ্য করে নিচ্ছি। কথাটা বলেই সে সৌহার্দ্যের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সৌহার্দ্য যেন তাকে আরও নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিল। হৃদির নাকের ডগায় নিজের নাক ঘষে সে মৃদু স্বরে বলল, বলো কি, এত বড় উপকার করে ফেললে আমাকে? তাহলে তো ম্যাডাম এই উপকারের বিনিময়ে করা একটা চুমু দিতেই হয়। বলেই কোনো দ্বিধা ছাড়াই সে হৃদির কোমল ঠোঁটজোড়া নিজের দখলে নিল। কিন্তু মুহূর্ত পেরোতায় বাতাসের বিপরীতে ভেসে এলো এক কর্কশ গম্ভীর কণ্ঠস্বর। কি হচ্ছে এসব এখানে? কানে আওয়াজ আসতে সৌহার্দ্য হৃদিকে ছেড়ে দিয়ে পিছনে ফিরে তাকালো। ভ্রু কুঁচকে দেখল একদল মুরব্বী তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তাদের ঘৃণ্য এবং বাঁকা চাহনি। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই তা বুঝতে সৌহার্দ্যের দেরি হল না। লোকগুলোর নোংরা দৃষ্টির দিকে তাকিয়ে সৌহার্দ্যের বিরক্তি চরমে উঠল, কিন্তু সে পাত্তা দিল না। তার বউ, সে তার সাথে কি করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। লোকগুলো তীরে আসতে দেখি সৌহার্দ্য হৃদিকে নিয়ে উঠে দাঁড়ালো। হৃদিকে পরম মমতায় নিজের কাঁধের কাছে টেনে নিয়ে এক প্রকার বুকের সাথে আগলে রাখল সে। দলের একজন লোক সামনে এসে বিষাক্ত স্বরে বলে উঠল, এই মেয়ে নিয়ে এসে এসব নষ্টামি হচ্ছে, হ্যাঁ? সৌহার্দ্যের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। কণ্ঠস্বর শীতল অথচ ধারালো করে সে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, শি ইজ মাই ওয়াইফ। লোকটা একগাল বাঁকা হাসি হেসে তাচ্ছিল্য ভরে বলল, ইংরাজি মারিও না ছেলে। তোমাদের মতো বড়লোক শহরের ছেলেদের ভালো করেই চিনি।
একটা বাচ্চা মেয়ে তোমার মতো দামড়া ছেলের বউ হবে? হ্যাঁ, কাহিনী শিখাচ্ছ? ধরা পড়লে বউ বলে পরিচয় দিয়ে নিজেদের হীন চাহিদা মেটানোর পর এই মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দিবে? হ্যাঁ, না হয় মেরে ফেলবে? হ্যাঁ, প্রতিদিন এসব আমরা দেখেছি, বুঝলে? সৌহার্দের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এমনিতে তার মেজাজ রুক্ষ, তার ওপর হৃদি পাশে আছে বলে এতদিন সংযত ছিল। দাঁতে দাঁত চেপে সে হুঙ্কার দিয়ে উঠল। আর একটা বাজে কথা বলবেন না। আমি খুব একটা ভালো মানুষ নই যে মুরব্বি বলে আপনার এসব নোংরা কথা হজম করব। তার কথার মাঝেই আরেকজন লোক তেড়ে এসে গর্জে উঠল। ওই ছেলে, তুমি ধমকাচ্ছ কাকে? জানো উনি আমাদের গ্রামের চেয়ারম্যান, দোষ করে উল্টো গালাবাজি করছো। সৌহার্দ্য লোকটার অস্তিত্বকেই যেন পাত্তাই দিল না। সে নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে ফোন বের করে ফারিসকে একটি বার্তা পাঠিয়ে দিল। চারপাশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একের পর এক কটু কথা বাতাসে তীরের মতো বিঁধছে। হৃদি ভয়ে কাঁপতে কাঁপতে সৌহার্দ্যকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। হৃদির সেই কম্পন অনুভব করে সৌহার্দ্য ঝুঁকে এসে হৃদির কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, রিল্যাক্স সুইট হার্ট, আই এম হিয়ার। নো। জনসম্মুখে সৌহার্দ্যের এমন সাহসী এবং অসংলগ্ন আচরণে চারপাশের লোকগুলো যেন আরও তেলে বেগুনে জ্বলে উঠল। একজন চিৎকার করে চেয়ারম্যানকে বলল, দেখলেন মুরব্বী, কত বড় বেয়াদব, সম্মান পর্যন্ত জানে না, আমাদের সামনেই এসব অভদ্রতা করছে। চেয়ারম্যান লোকটি হাত তুলে সবাইকে থামালেন। তারপর সৌহার্দ্যের দিকে ঠান্ডা ধীর গলায় বললেন, থোড়া খেলেই সবাই বউ বলে পরিচয় দেয়। এতই যদি ভালোবাসা, তবে এই মুহূর্তে আমাদের সামনেই আবার বিয়ে করে প্রমাণ দাও দেখি, পারবে? সৌহার্দ্যের বিরক্তি এবার চূড়ান্ত সীমায়। গমগমে গলায় সে উত্তর দিল, আমার বউকে কেন আপনাদের সামনে নতুন করে বিয়ে করে প্রমাণ দিতে যাব? এই সৌহার্দ্য চৌধুরী কারো হুমকিতে বা চাপে কোনো কাজ করে না, যতক্ষণ না সে নিজে চায়। সৌহার্দ্যের এমন ক্ষিপ্ত আচরণে চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। উত্তেজিত লোকগুলোর চিৎকার আর কটু কথায় পরিস্থিতি তখন বারুদের স্তূপের মতো, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। হৃদি ভয়ে কুঁকড়ে গেল। এই জঘন্য পরিস্থিতি থেকে বাঁচতে সে এক অসহায় উপায় বেছে নিল। সৌহার্দ্যের শার্টের কোণা আলতো করে টেনে ধরে নিচু স্বরে মিনমিন করে বলল, আরেকবার বিয়ে করুন না ডাক্তার সাহেব, প্রথম বিয়েতে তো আমি ছোটছি। হৃদির এই অবুঝ আবদার সৌহার্দ্যের বিরক্তিকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সে জ্বলন্ত দৃষ্টিতে হৃদির দিকে তাকালো। সৌহার্দ্যের কাছে বিষয়টা খুব স্পষ্ট। এভাবে তাদের মেনে বিয়ে করা মানে নিজের গায়ে কলঙ্ক লেপন করা। আর হৃদির জন্য তো পরিস্থিতি আরও ভয়াবহ। যদিও সে জানে হৃদি ভয়ে দিশেহারা হয়ে এমনটা বলছে, তবুও তার এই সরলতায় সৌহার্দ্য স্থির থাকতে পারছে না। ঠিক সেই মুহূর্তে শান্ত পরিবেশকে তছনছ করে দিয়ে ধুলো উড়িয়ে সামনে এসে থামল কয়েকটি ঝকঝকে কালো গাড়ি। সবার আগে ফারিসের ব্ল্যাক মার্সিডিজ, তার পিছু পিছু পুলিশের গাড়ি। ইঞ্জিনের শব্দ আর টায়ারের ঘষায় গ্রাম্য মোড়লদের দাপট মুহূর্তেই ধুলোয় মিশে গেল। গাড়িগুলো থেকে সশস্ত্র পুলিশের দল নামতেই গ্রামবাসীরা ভয়ে পিছু হটল। তাদের সেই তেজ এক নিমেষে বরফের মতো জমে গেল। গাড়ি থেকে ফারিস নামল। সৌহার্দ্যের চেহারা আর পরিস্থিতি দেখে তার পেটের ভেতর হাসির দমক আটকে রাখা দায় হয়ে পড়ল। হৃদিকে আগলে দাঁড়িয়ে থাকা রাগী সৌহার্দ্যকে দেখে ফারিসের হাসি পেলেও সে জানে এই মুহূর্তে হাসা মানেই সৌহার্দ্যের চর খেয়ে নিজের মুখের নকশা পরিবর্তন করে ফেলা। ফারিস নিজেকে কঠোরভাবে সামলে নিয়ে গলার স্বর গম্ভীর করে এগিয়ে এলো। ফারিস একটু এগিয়ে এসে লোকগুলোর দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আপনাদের সমস্যা বুঝি না, আমরা নাদান শিশুগুলো একটু শান্তিতে প্রেম করার জন্য একটু ঝেপে ঝাপে উকি মারি, তাই বলে যেখানে সেখানে কট খাইয়ে দেবেন? এটা ভালো কথা না চাচা মিয়া। তাও আবার দেশের সেরা ক্যান্ডিওলিস্ট ডাক্তার সৌহার্দ্য চৌধুরীকে টপ বিজনেসম্যান শারহান চৌধুরীর একমাত্র ভেজাল প্রোডা না মানে ছেলেকে। এটা একটু বেশি হয়ে গেল না চাচা? চেয়ারম্যান লোকটা ফারিসকে দেখে আর বুঝতে বাকি রইল না যে তারা মস্ত বড় ভুল করে ফেলেছে। ফারিসের সাথে তার একবার দেখা হয়েছিল, তাছাড়া ফারিসের কাজের প্রশংসায় সোশ্যাল মিডিয়া সব সময় সরগরম থাকে, তাই তাকে চিনে নেওয়া খুব একটা কঠিন ছিল না। লোকটা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে আমতা আমতা করে বলল, আসলে আসলে বাবা বুঝতে পারিনি, প্রায়ই তো খারাপ ঘটনা ঘটে, ভুল হয়ে গেছে।
উনি যে ডাক্তার সৌহার্দ্য সেটা শুরুতে পরিচিতি লাগছিল ঠিকই, কিন্তু ভালো করে খেয়াল করিনি বাবা। কথাটা শেষ না করতেই সে সৌহার্দ্যের দিকে তাকালো, কিন্তু সৌহার্দ্যের সেই অগ্নি শর্মার রণমূর্তির চেহারা দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিছু বলার সাহস পেল না। লোকগুলো যখন বারবার ক্ষমা চাইছে, সৌহার্দ্যের চেহারায় একরাশ বিরক্তি। সে গমগমে স্বরে বলল, ইটস ওকে। বলি সে পা বাড়াতে গিয়েও থমকে গেল। হঠাৎ তার কানে যেন অনুরণন তুলল হৃদির সেই মিনতি ভরা কথা। আরেকবার বিয়ে করুন না ডাক্তার সাহেব। এই কথাটুকু যেন সৌহার্দ্যের হৃদস্পন্দন থমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সৌহার্দ্যকে মাঝপথে স্থির হয়ে যেতে দেখে ফারিস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? সৌহার্দ্য নিচে ঠোঁট কামড়ে গভীর কিছু একটা ভাবল। তার চোখের চাহনি বদলে গেছে। উত্তেজনার পারদ যেন এক মুহূর্তেই অন্য মাত্রায় মন নিল। এরপর গমগমে গলায় সে যা বলল তাতে সবাই স্তব্ধ হয়ে গেল। সৌহার্দ্য সরাসরি চেয়ারম্যানের দিকে তাকিয়ে দৃপ্ত স্বরে বলল, বিয়ে করব আমি, কাজের ব্যবস্থা করুন। চেয়ারম্যান লোকটি যেন আকাশ থেকে পড়লেন। তার চোখ কপালে ওঠার জোগাড়। যে ছেলেটিকে একটু আগে হাজার চাপাচাপি করেও বিয়েতে রাজি করানো যাচ্ছিল না, সে নিজেই কিনা এখন বিয়ের দাবি তুলছে। লোকটা হকচকিয়ে গিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, যেটা বলছি সেটা করুন। ফারিস বিরক্ত হলো প্রচুর। এটাকে ভেজাল প্রোডাক্ট এমনি এমনি বলি না, কখন যে কি চাই সেটা বোঝার ক্ষমতা উপরওয়ালা ছাড়া কারো নাই। তবুও নাক মুখ কুঁচকে বলল, বউ মানি না বলে সেখানে যেখানে কট খাস। এক বউকে কিন্তু কথা শেষ করার আগেই সৌহার্দ্যের এক রাম ধমকে ফারিস পুরোপুরি চুপসে গেল। পরিস্থিতি বেগতিক দেখে সে সাথে সাথে কথা গিলে নিয়ে আমতা আমতা করে বলল, না মানে বলতে চেয়েছিলাম তোর বউ তুই বিয়ে করবি, এতে আমার কি, কর যা খুশি। সৌহার্দ্য ফারিসের কথার আর কোনো পাত্তাই দিল না। সে নির্বিকার ভঙ্গিতে ফোন বের করে সরাসরি বাবা সারহান চৌধুরীকে ফোন লাগালো। পরিষ্কার গলায় নির্দেশ দিল মাকে নিয়ে দ্রুত সেই ঠিকানায় আসার জন্য এবং লোকেশন পাঠিয়ে দিল। এদিকে হৃদির অবস্থা তখন কাহিল। সকালের পর কিছুই খাওয়া হয়নি। তার উপরেই চরম উত্তেজনার ধকল তার শরীরের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বইয়ে দিয়েছে। হৃদি নিথর হয়ে দাঁড়িয়ে আছে। মাথাটা তার কেমন যেন চক্কর দিচ্ছে। চারপাশের শব্দগুলো ক্রমশ তার কাছে অস্পষ্ট মনে হচ্ছে। সৌহার্দ্য বুঝতে পেরে হৃদিকে কাছে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। প্রায় ঘণ্টাখানেক পর সারহান চৌধুরী ও শাহেদা চৌধুরী উপস্থিত হলেন। ফারিসের কাছে সব ঘটনা শুনে তাদের সম্মানিত পুত্র যে এমন পরিস্থিতিতে গ্রামবাসীর কাছে কট খেয়েছে তা জানতে পেরে সারহান চৌধুরীর পক্ষে হাসি আটকে রাখা অসম্ভব হয়ে পড়ল। ছেলেকে নিয়ে বেশ ভালোভাবেই খোঁচাখুচি করলেন তিনি, কিন্তু সৌহার্দ্যের অবিচল মুখে কোনো প্রতিক্রিয়া নেই। শুধু গমগমে স্বরে অদ্ভুত এক তেজ নিয়ে বলে উঠল, বিয়ে করব, উপভোগ করো। দোয়া দাও যেন বছর ঘোরার আগেই তোমাকে দাদা বানাতে পারি। ছেলের এমন নির্লজ্জ অথচ দৃঢ় কণ্ঠে বলা কথায় সারহান চৌধুরীর হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ছেলের ঔদ্ধত্য দেখে ওনার মুখটা চুপসে গেল। এই নির্লজ্জ ছেলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, কখন কি বলে ইজ্জত খেয়ে দেবে তার ঠিক নেই। কিন্তু এখানে এভাবে বিয়ে করবে শুনে সারহান চৌধুরী বিরক্ত হয়ে বললেন, তোমার কি বিয়ে করার জন্য বাড়িঘর নেই? এখানে কেন বিয়ে করতে হবে? পুকুর পাড়ে এই জঙ্গল আর ধুলোবালির মধ্যে? সৌহার্দ্য বাবার কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি কাজীর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বিয়ে পড়ান। কাজী অনেক আগে থেকেই উপস্থিত ছিল, কিন্তু সৌহার্দ্যের সেই অগ্নি শর্মা রণমূর্তি দেখে ভয়ে সে কুঁকড়ে গিয়েছিল। সৌহার্দ্যের রাগী চোখের ইশারাতেই তার কথা আটকে যাচ্ছিল। সে কোনো রকমে আমতা আমতা করে ভয় ভয় জিজ্ঞেস করল, দিনমোহর কত ভাবত বাবা? সৌহার্দ্য তার পাশে নিথর হয়ে বসে থাকা বউয়ের দিকে একবার তাকালো। তার চোখের কোণে তখনও হৃদির প্রতি এক অদ্ভুত অধিকারবোধ আর অস্থিরতা। কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই গমগমে স্বরে সে বলে উঠল, বাঁধনে 100 টাকা, সাথে এই স্টুপিড মহিলার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস সব আমার নামে লিখে দিন, যাতে আমাকে ছেড়ে যেতে চাইলে কোনো নিঃশ্বাস নিয়ে যেন যেতে না পারে। সৌহার্দ্যের এই রোমহর্ষক আর অদ্ভুত দাবির কথা শুনে কাজী থমকে গেল। উপস্থিত সবার অবস্থা তখন একই, যেন পাথরের মূর্তির মতো জমে গেছে তারা। এই ভরা জঙ্গল আর দিঘির বাড়ি এমন আজব দিনমোহরে বিয়ে পড়ানো তার দীর্ঘ পেশা জীবনের ইতিহাসে এই প্রথম। একটু ইতস্তত বোধ করে কাঁপা কাঁপা গলায় সে বলল, বাবা এটা কি একটু বেশি না? মানে কম হয়ে গেল না?
কাজী কথা শেষ করার আগেই সারহান চৌধুরী রেগে গিয়ে গর্জে উঠলেন। তোমার টাকার এতই অভাব পড়লো আমাকে বলো, আমি দিচ্ছি, তবু এমন। সারহান চৌধুরীর কথার মাঝখানেই সৌহার্দ্য তাকে থামিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, আমার যা টাকা আছে তোমার সব সম্পদ কিনেও আমার নাতিপুতিরা আরামসে খেয়ে যেতে পারবে। ফারিস নাক মুখ কুঁচকে তিক্ত কণ্ঠে বলল। তাহলে এত কিপটামি করছিস কেন? বলেই সে কাজীর দিকে ফিরে আদেশ করল, আপনি লিখুন তো 50 কোটি টাকা, ওর কথা শোনার দরকার নেই। কাজী বেচারা মহা ফ্যাসাদে পড়ল। যে পাত্র বিয়ে করছে সে বলছে 100 টাকা দিন মোহর, আবার তার বন্ধু বলছে 50 কোটি। কার কথা শুনবে ভেবে সে কুল কিনারা পাচ্ছিল না। সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে কাজীর দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠল, লিখুন ইফস টাকা। বউ আমার, আপনাকে অন্য কারো কথা শুনতে হবে না। আমার কাছে ক্যাশ আছে 2000 টাকা, ইফস টাকা কাবিন, আর বাকি 50 টাকা দিয়ে বউকে চকোলেট কিনে দেব। বিয়ের দিন মিষ্টিমুখ করাতে হয়। ফারিস আবার নাক মুখ কুঁচকে কিছু বলতে চাইল, কিন্তু শাহেদা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ও যেটা চাইছে করুক, কারো কিছু বলতে হবে না। শাহেদা চৌধুরী খুব ভালো করেই জানেন সৌহার্দ্য মাসখানেক আগেই নিজের সম্পত্তির 90% হৃদির নামে করে দিয়েছে। এই কথা সৌহার্দ্য কেবল তাকেই জানিয়েছিল, বাড়ির আর কেউ বা হৃদি তা জানে না। তাই হৃদির জন্য সৌহার্দ্যের এই তুচ্ছ অঙ্কের কাবিন যে আসলে প্রতীকী তা মা হিসেবে তিনি ঠিকই বুঝতে পেরেছেন। এদিকে সব দ্বন্দ্বের মাঝে হৃদি বসে আছে একপাশে, শাহেদা চৌধুরীর বুকের সাথে লেপ্টে। সৌহার্দ্য 1 টাকা দিয়ে বিয়ে করলেও তার কিছু এসে যায় না। সে শুধু সৌহার্দ্যের সেই শীতল দৃষ্টি আর আগলে রাখার ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলছে। সৌহার্দ্য হৃদিকে এভাবে থাকতে দেখে একটু কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, সুইটহার্ট, খারাপ লাগছে? ছেলের এই প্রকাশ্য বিহায়াপনা দেখে সারহান চৌধুরী বিরক্তিতে নাক মুখ কুঁচকে কাজীকে তাড়া দিয়ে বললেন, বিয়ে পড়ান, না হলে এই বেয়াদব ছেলের নির্লজ্জতা দেখতে দেখতে আমি হার্ট অ্যাটাক করব। কাজী নিজেও প্রচণ্ড বিরক্ত, কিন্তু ভয়ে টু শব্দ করারও সাহস পাচ্ছেন না। জীবনে কম বিয়ে পড়াননি তিনি, কিন্তু এমন আজব বিয়ে তার দীর্ঘ কেরিয়ারে এই প্রথম। সৌহার্দ্য যে একজন হার্ট স্পেশালিস্ট ডাক্তার এটা জানার পর কাজী আরও অবাক হয়েছেন। একে দেখলেই তো রোগী হার্ট অ্যাটাক করার কথা। এমন বদমেজাজি, বেপরোয়া আর খামখেয়ালি টাইপের ছেলে তিনি জীবনে খুব কমই দেখেছেন। নিজের অস্বস্তি ঝেড়ে ফেলে কাজী দ্রুত কাবিননামা লিখতে শুরু করলেন। এই আপদ থেকে যত তাড়াতাড়ি বিদায় নেওয়া যায় ততই ভালো। কাজী কাবিননামার লেখালেখি শেষ করে হৃদির দিকে তাকিয়ে বিনম্র স্বরে জিজ্ঞেস করলেন, শাহরান চৌধুরী ও শাহেদা চৌধুরীর একমাত্র পুত্র সৌদর্য চৌধুরীকে 150 টাকা দেনমোহরে বিবাহ করতে রাজি থাকলে বলো মা, কবুল? হৃদির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। হৃদস্পন্দন তার বুকের খাঁচায় যেন তাণ্ডব নৃত্য করছে। আগের বিয়েটার সময় সে ততটা বুঝের ছিল না, ভালো করে বিয়ের মানেও জানত না, চিনত না সৌহার্দ্য চৌধুরী নামের মানুষটিকে। কিন্তু আজ ভালোবাসার মানুষটির নামে কবুল বলার সময় তার মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে গেল। সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির মুখের দিকে। হৃদির প্রতিটি সেকেন্ডের বিলম্ব যেন তার কাছে অসহ্য মনে হচ্ছে। হৃদি গভীর আবেগে ধীর কণ্ঠে উচ্চারণ করল, কবুল। কাজী আবার বললেন, মা, নিয়ম অনুযায়ী আরো 2 বার বলতে হয়। হৃদি লজ্জারাঙা মুখে শান্ত স্বরে আরও 2 বার বলল, কবুল কবুল। কাজী এবার সৌহার্দ্যের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বলতে শুরু করলেন, আকরাম খান ও মালিহা খানের একমাত্র মেয়েকে। কাজী বাক্য শেষ করার আগেই সৌহার্দ্য অধৈর্য হয়ে বলে উঠল, কবুল কবুল কবুল। বলেই সে আর এক মুহূর্ত দেরি করল না। উপস্থিত সবাইকে তোয়াক্কা না করে হৃদিকে পাঁজা কোলে তুলে নিল। হৃদি চমকে গিয়ে সৌহার্দ্যের শার্ট শক্ত করে জড়িয়ে ধরল। সৌহার্দ্য লম্বা পায়ে গাড়ির দিকে হাঁটা দিল। সেখানে উপস্থিত সবাই যেন পাথরের মূর্তির মতো জমে গেছে, কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ফারিস নিজের বিরক্তি আর বিস্ময় চেপে রাখতে না পেরে আনমনেই সারহান চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, এই প্রোডাক্টটা আসলে কি খেয়ে জন্ম দিয়েছেন এমন বেচ? কিন্তু তার আগেই সারহান চৌধুরীর জ্বলন্ত দৃষ্টির মুখোমুখি হতে হলো তাকে। নিজের ভুল বুঝতে পেরে ফারিস সাথে চুপসে গেল। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে সারহান চৌধুরীর রাগী ক্ষোভে ফুঁসে উঠে গর্জে উঠলেন, সবগুলো বেয়াদব, যাও আমার চোখের সামনে থেকে দূর হও, সব বেয়াদবের দল। গোধূলির রক্তিম আভা যখন শহরের আকাশটার গায়ে এসে কিছুটা ম্লান হয়ে এলো, তখন চারপাশটা এক অদ্ভুত স্নিগ্ধতায় ছেয়ে গেল।
ইট পাথরের জঙ্গল হলেও এই এলাকার খোলামেলা রাস্তায় বাতাসের গায়ে লেগে থাকা কৃষ্ণচূড়া আর কদম ফুলের সোঁদা গন্ধ এক মায়াবী আবহের সৃষ্টি করেছে। দূরের রাস্তা থেকে ভেসে আসা মৃদু যান্ত্রিক কোলাহল যেন সন্ধ্যার এই নিস্তব্ধতায় এক আলাদা সুর যোগ করেছে। তখনই সৌহার্দ্যর গাড়িটা এসে থামল একটা বিশাল বাড়ির সামনে। হৃদি গাড়ি থেকে নামতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সামনে যেটা সেটা যেন বাড়ি নয়, আস্ত একটা রাজপ্রাসাদ। বিশাল জায়গা জুড়ে মাঝখানে এক চমৎকার ডুপ্লেক্স বাড়ি, আর তার চারপাশে দেশি বিদেশি ফলের চারা। বিশেষ করে আম গাছের সংখ্যা অনেক বেশি, যেগুলো থোকায় থোকায় ঝুলে আছে। বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিশাল পুকুর, আর তার উপরে খামার জাতীয় কিছু একটা দেখা যাচ্ছে। বাড়ির সামনের বাগান ভরা হৃদির পছন্দের অর্কিড ফুলে, ঠিক সেই অর্কিড যেটা হৃদি তার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করেছে। হৃদি অবাক হয়ে সৌহার্দ্যর দিকে তাকাতেই দেখল এই পুরুষ কেমন নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হৃদির ভাবনার মাঝেই সৌহার্দ্য এসে তার কাঁধ জড়িয়ে ধরল। হৃদির দিকে একটু ঝুঁকে গালে গভীর একটা চুমু খেয়ে বলল, পছন্দ হয়েছে মাই কুইন। হৃদি সৌহার্দ্যকে দুই হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ ডুবিয়ে ধীর গলায় বলল, খুব পছন্দ হয়েছে ডাক্তার সাহেব। সৌহার্দ্য ঠোঁট কামড়ে হাসল, বুকে দুই হাতে জড়িয়ে নিয়ে বলল, ওকে ভিতরে চল, সকাল হলে চারপাশ ঘুরে দেখতে পারবে, এখন সন্ধ্যা হয়ে গেছে। হৃদি সৌহার্দ্যর কথায় সাই দিয়ে বলল, আমরা কি এখানে থাকবো? সৌহার্দ্য আলতো করে হৃদির মুখটা তার বলিষ্ঠ হাতের আজলায় তুলে নিল। চোখে দুষ্টুমি আর কণ্ঠে এক অদ্ভুত আদরে সুর মিশিয়ে বলল, আজ তো থাকবি, তুমি চাইলে সব সময় আমরা এখানে থাকতে পারি। এমন নিরিবিলি বাড়িতে কি আর বউকে আদর করতে বাধে? কি বলো, থাকবে? হৃদির গাল লজ্জায় লাল হয়ে উঠল। সে সৌহার্দ্যর বুকে আলতো একটা কিল বসিয়ে মিনমিন করে বলল, আপনি দিন দিন একদম লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন। সৌহার্দ্য হৃদির গাল টেনে দিয়ে বলল, সব আপনার দয়ায় ম্যাডাম। বলেই হৃদিকে বাড়ির গেটের সামনে নিতেই হৃদি আরেক দফা অবাক হলো। বাড়ির নেমপ্লেটে সুন্দর করে গুটি গুটি অক্ষরে লেখা সৌহার্দ্যের 1.5 ব্যাটারির হাউস। হৃদি যেন চোখের পলক ফেলতেই ভুলে গেল। বাড়ির এমন নাম যে রাখা যায় তা তার জানা ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদি সৌহার্দ্যের হাত ধরে ভেতরে প্রবেশ করল। বাড়ির বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা যেন তার থেকে কয়েক গুণ বেশি চমৎকার, যেন কোনো শিল্পীর নিখুঁত ভাস্কর্য। পুরো বাড়ি ঘুরে হৃদি যেন বিস্ময়ের উপর বিস্ময় পাচ্ছে। এমনকি বাচ্চাদের জন্য তৈরি করা রুম হয়ে গেছে, সেখানে বাচ্চাদের খেলনা থেকে দোলনা সব সাজানো। পুরো রুম ভর্তি ছোট ছোট বেবিদের ছবিতে ভরানো। দেওয়ালের সাথে সুন্দর করে লেখা সৌহার্দ্যের হৃদিস বেবিজ রুম। রাত প্রায় 9টা। রান্নাঘরের নিস্তব্ধতায় কেবল চুলায় মাংস কষানোর মৃদু শব্দ আর মশলার সুবাস। হৃদি তার কলেজ ড্রেস বদলে শাড়িতে নিজেকে মুড়ে নিয়েছে, আঁচলটা কোমরে গুজে ব্যস্ত হয়ে আছে রান্নায়। ঠিক সেই মুহূর্তে নিঃশব্দে পিছনে এসে দাঁড়ালো সৌহার্দ্য। হৃদির কোমরের খাঁজে দুহাত জড়িয়ে ধরে সে নিজের মুখটা গুজে দিল হৃদির উন্মুক্ত ঘাড়ের ভাঁজে। নিজের সরু নাকটা হৃদির ঘাড়ের নরম চামড়ায় ঘষতে ঘষতে সৌহার্দ্য ফিসফিস করে বলল, হেল্প করি সুইটহার্ট। হৃদির উত্তরের অপেক্ষা না করি সে এক হাত বাড়িয়ে হৃদির হাতের উপর হাত রেখে খুন্তিটা নাড়তে শুরু করল। অন্য হাতটা হৃদির অনাবৃত কোমরে আঁকিবুকি কাটতে লাগলো আলতো করে। হৃদির সমস্ত সত্তা যেন এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। কিছুটা আড়ষ্ট গলায় হৃদি আমতা আমতা করে বলল, কেমন যেন লাগছে, ছাড়ুন আগে রান্নাটা শেষ করি। সৌহার্দ্যের স্পর্শ তখন আরো গভীর। সে হৃদির ঘাড়ে চুমুরের উষ্ণতা এঁকে দিয়ে বলল, লাগুক। বলি এক হাতে চুলাটা বন্ধ করে হৃদির আরো কাছে সরে এলো। সৌহার্দ্যের চোখের ভাষা আর আকুতি মাখা কণ্ঠে হৃদি যেন মন্ত্রমুগ্ধ। সৌহার্দ্য মৃদু স্বরে আর্জি জানালো, প্লিজ সুইটহার্ট, কিস মাই চেস্ট। হৃদি নিজের দ্বিধা কাটিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে সৌহার্দ্যের উন্মুক্ত বুকে এলোপাথারি চুমুরের আলপনা এঁকে দিল। সৌহার্দ্যের হাতের স্পর্শ যখন শাড়ির ভাঁজ ছাড়িয়ে আরো গভীরে যাওয়ার উপক্রম, ঠিক তখনই তীব্র শব্দে বেজে উঠল কলিং বেল। সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। সে অনিচ্ছা সত্ত্বেও হৃদিকে ছেড়ে দিয়ে হনহন করে গিয়ে দরজা খুলল। কিন্তু দরজা খুলেই তার মেজাজ সপ্তমে চড়ে গেল। ফারিস, সুজন, রিভা, আরবান, পৃথা সবাই একসাথে দাঁড়িয়ে। রাগে গজগজ করে সৌহার্দ্য হিসিয়ে বলল, গোষ্ঠীর বাকি আর কেউ ছিল না, সবাইকে একসাথে নিয়ে আসতি। ফারিস সেদিকে ভ্রুক্ষেপ না করে হেসে বলল, শর্ত, বিয়ে করছিস, সেলিব্রেট করবো না? এমন মুখ করে আসিস কেন? বলেই সৌহার্দ্যকে পাশ কাটিয়ে সবাই ঘরে ঢুকে পড়ল।
সৌহার্দ্য দরজার কাছে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ইচ্ছে করছে সবকটাকে মেরে বের করে দেয়। এভাবে বিনা দাওয়াতে চলে আসার মতো নির্লজ্জতা কি করে করতে পারে এরা? ফারিস, সুজন আর আরবান সোফায় গায়ে লিয়ে বসল। অন্যদিকে রিভা আর পৃথা টিপটিপ পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে একযোগে চেঁচিয়ে উঠল। সারপ্রাইজ! জানো, একা একা রান্না হচ্ছে। হৃদি ওদের দেখে যতটা না খুশি হলো তার চেয়ে বেশি মন খারাপ হলো। সে ভেবেছিল আজকের রাতটা শুধু তার আর সৌহার্দ্যের জন্য স্পেশাল হবে। একটু আগেই সৌহার্দ্যের সেই আকুতি মাখা কণ্ঠ এখনও হৃদির বুকের ভেতর অনুরণন তুলছে। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে জোর করে এক চিলতে হাসি ফুটিয়ে হৃদি জিজ্ঞেস করল, তোরা কার সাথে আসলি? ভাইয়েরাও এসেছে? রিভা মাথা নেড়ে দুষ্টুমির হাসি হেসে বলল, ভাবি, আমাদের ফেলে একা একা বিয়ে করে ফেলেছ। বাসর ঘর সাজাতে হবে না? হৃদির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। রাত প্রায় 12টা। পুকুর পাড়ের স্নিগ্ধ পরিবেশে সবাই জোড়ায় জোড়ায় বসে আড্ডায় মগ্ন। ফারিস, রিভা, আরবান, পৃথা, সৌহার্দ্য, হৃদি, সবার মাঝে সুজন একা বসে একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খানিকটা হতাশ হয়ে সে বলল, এভাবে কেন বউদের নিয়ে চিপকে বসে আছিস? আমার মতো একটা সিঙ্গেল ছেলে তোদের চোখে পড়ছে না? তারপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে দুষ্টুমি করে যোগ করে বলল, ভাই, যেভাবে চেপে ধরেছিস, বাচ্চা মেয়েটার দম ফেলতে কষ্ট হচ্ছে। মূলত হৃদি আড্ডার মাঝে ক্লান্ত হয়ে সৌহার্দ্যের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। তাই সৌহার্দ্য হৃদির মাথাটা পরম আদরে নিজের বুকের সাথে চেপে রেখেছে। সুজনের কথায় সৌহার্দ্য বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়ট। ফারিস এবার খোঁচা দিয়ে বলে উঠল, সৌহার্দ্য দ্বিতীয়বার বিয়ে করে কেমন ফিল করছিস ভাই? আমি তো তোর জন্য গর্ভবতী হচ্ছি। ডক্টর সৌহার্দ্য চৌধুরী কট খেয়ে নিজের বউকে। ফারিসের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য আর দেরি করল না। সে হৃদিকে পরম মমতায় কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়াল। সৌহার্দ্যর এমন কাণ্ড দেখে সবাই হো হো করে হেসে উঠল। মৌকা বুঝে ফারিসও রিভাকে কোলে তুলে নিল। রিভার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, চল শ্বশুরের বেয়াদব মেয়ে সমুদ্রেও ডুব দেব। সবার সামনে ফারিসের এমন কথায় রিভা লজ্জায় লাল হয়ে গেল। সে ফারিসের বুকে আলতো কিল দিয়ে বলল, ছি, নির্লজ্জ এমপি, সবার সামনে সব কি বলছেন? রুমে গিয়ে মুখ ভেঙে দিবে আপনার। ফারিস একটু থতমত খেয়ে গেল। যে ফারিসের ভয়ে মানুষ কাঁপে, সেই ফারিসকে রিভার মতো একরত্তি মেয়ে 2 পয়সার পাত্তা দিচ্ছে না। ফারিস খুক খুক করে কেশে অপ্রস্তুত ভাব কাটিয়ে বউকে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আরবান ও পৃথাকে নিয়ে তাদের অনুসরণ করল। এদিকে পুকুর পাড়ে একা পড়ে রইল সুজন। সে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, কেমন নির্লজ্জ! একটা থেকে একটা, দূর, আমাকেও বিয়ে করতে হবে। এভাবে বসে বসে সবার রোমান্স দেখা আর যাচ্ছে না। সকাল প্রায় 10টা। ঘুম ভাঙতেই হৃদি পাশ ফিরে দেখল বিছানা খালি। নিজেকে একা আবিষ্কার করে এক মুহূর্তের জন্য তার চোখে মুখে বিষণ্ণতার ছায়া নেমে এলো। ঘরের চারপাশে চোখ বুলিয়ে সৌহার্দ্যকে না পেয়ে সে যখন উঠতে যাবে, তখনই পাশে রাখা এক টুকরো কাগজের দিকে তার নজর পড়ল। হৃদি দ্রুত হাতে চিঠিটা খুলল। সৌহার্দ্যের সেই চেনা গুটি গুটি হাতের লেখা। গুড মর্নিং মাই কুইন। প্রথমে সরি যান, তোমাকে না বলে চলে যাওয়ার জন্য। তোমার সুন্দর ঘুমটা নষ্ট করতে ইচ্ছে হলো না। সুইট হার্ট, আমাকে একটা জরুরি কাজে লন্ডন যেতে হবে। গতকাল টিকিট করা হয়েছে, তোমাকে বলার টাইম পাইনি। সরি আমার জান, সকাল 9টায় ফ্লাইট। রেগে থেকো না প্লিজ, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে। আসলে আর একদিনও টাইম পাবে না ম্যাডাম। শো বি রেডি। ইতি, তোমার রাগী বর। চিঠিটা পড়ে হৃদির অভিমানী মুখটা ছোট হয়ে এলো। গতকাল তো কত কি কথা হলো, অথচ যাওয়ার আগে একটাবার জানানোর প্রয়োজন মনে করল না। অভিমান গিলে নিয়ে সে দ্রুত ফোনটা হাতে নিল, কিন্তু সময় দেখে তার হৃদস্পন্দন থমকে গেল। 10টা বেজে গেছে, তার মানে এতক্ষণে ফ্লাইট আকাশে। হৃদি কোনো মতে নিজের ওড়নাটা জড়িয়ে নিচে নেমে এলো। সেখানে সোফায় পৃথা আর রিভা বসেছিল। হৃদি ওদের পাশে বসতেই পৃথা বলল, স্যার তো দেখলাম রাতে বের হয়ে গেল। তোর খেয়াল রাখতে বলে উনি নাকি দেশের বাইরে যাচ্ছে। তোর ভাই বলল, তোকে বলে যায়নি? হৃদি গলার স্বর নামিয়ে ছোট করে বলল, বলছে। ঠিক সেই সময় ফারিস ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ঘোষণা করল, সবাই তৈরি হয়ে নাও, বের হতে হবে। হৃদি, তুমি খেয়ে নাও। ফারিসের দিকে তাকিয়ে হৃদি অস্থির গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, উনি কখন আসবে কিছু জানিয়েছে? ফারিস হৃদির চোখের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলল, 1 সপ্তাহ লাগবে মনে হয়, আমি শিওর না। ফারিসের কথায় হৃদি আর কোনো প্রশ্ন করল না।
সৌহার্দ্যের আচমকা চলে যাওয়াটা তার বুকের ভিতর কেমন যেন চটপট করছে। কিছুতেই খেতে ইচ্ছে করছে না। গলার কাছে দলা পাকানো অভিমান আর শূন্যতা। তবুও সবার জোড়াজুড়িতে জোর করে অল্প কিছু মুখে দিয়ে সে বেরিয়ে পড়ল। বিকাল 4টা। সিআইডি অফিসে অ্যাডিশনাল এসপি হারুনুর রশিদের কক্ষ। হারুনুর রশিদের সামনে বসে আছে এক তরুণী। এসপি মেয়েটির দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দিয়ে বললেন, মামুনি, একজনের সাথে পরিচয় করিয়ে দেব তোমাকে। বলি কাউকে ফোন করে নির্দেশ দিলেন। ওদের পাঠিয়ে দাও। এরপর মেয়েটির দিকে তাকিয়ে হারুনুর রশিদ জানতে চাইলেন, পড়াশোনা কেমন চলছে, নাকি আমাদের হেল্প করতে গিয়ে নিজের পড়ায় ক্ষতি করছো? মেয়েটি মুচকি হেসে শান্ত গলায় জবাব দিল, না আঙ্কেল, সব ব্যালেন্স করার চেষ্টা করছি। তাদের কথার মাঝেই কক্ষে প্রবেশ করল 2 যুবক। এদের মধ্যে একজনের সাথে মেয়েটির আগেই থেকে পরিচয়। হারুনুর রশিদ মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এসপির সাথে তো পরিচয় আছে, তোমাকে নতুন করে বলতে হচ্ছে না। আর এ হচ্ছে সাব ইন্সপেক্টর আকাশ। তারপর আকাশের দিকে তাকিয়ে যোগ করলেন, আর এ হচ্ছে আমাদের ছোট্ট এজেন্ট ব্ল্যাক রোজ। আকাশ হালকা হেসে বলল, উনি আমাকে না চিনলেও আমি ওনাকে চিনি স্যার। ওদের কথার মাঝেই এসবি এগিয়ে এসে মেয়েটির পাশে বসল। নিচু স্বরে জিজ্ঞেস করল, ছোট্ট এজেন্ট, কাল রাতের ব্যাপারে চৌধুরী বাড়ি থেকে যে ইনফরমেশনটা বের করতে বলেছিলাম তার কি হলো? মেয়েটি কিছুটা অপ্রস্তুত হয়ে মুখটা কালো করে বলল, আসলে আমি কাল। এসপি তার কথা থামিয়ে দিয়ে বলল, ইটস ওকে, বাট দ্রুত ইনফরমেশনগুলো কালেক্ট করার ব্যবস্থা করো। ওদের কথার মাঝে হারুনুর রশিদ গম্ভীর স্বরে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা কাজ করে দিতে হবে মামনি, পারবে? তরুণী ওনার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, কি করতে হবে বলুন আঙ্কেল, আমি চেষ্টা করব। হারুনুর রশিদ গম্ভীর কণ্ঠে বললেন, 14 তারিখে নারী ও শিশু পাচারের একটা বড় চালান যাবে। তোমাকে ওদের সাথে মিশে যেতে হবে, বাকিটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এই কাজটা অনেক রিস্কি। মেয়েটি কিছু বলার আগেই এসপি সাথে সাথে প্রতিবাদ করে উঠল, অসম্ভব স্যার, ওকে এসব কাজ দেওয়া সম্ভব না। আমি এত বড় রিস্ক নিতে পারবো না ওকে নিয়ে। ও শুধু ইনফরমেশন কালেক্ট করা পর্যন্ত ঠিক আছে। তার চেয়ে বড় কথা, ও আমাদের টিমের কোনো বেতনভুক্ত কর্মচারী না। ওর কিছু হলে আমরা সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য হব। আর এসবের দরকার নেই, আমার কাছে যথেষ্ট ইনফরমেশন আছে। হারুনুর রশিদ এসপিকে থামিয়ে দিয়ে গম্ভীর হয়ে বললেন, তুমি ভুল ভাবছো এসপি। ওরা তোমাকে এতটা বিশ্বাস করে না যে তোমাকে সব ইনফরমেশন দিবে। তুমি কিন্তু অলরেডি ওদের সন্দেহের তালিকায় চলে এসেছো। এই মুহূর্তে যদি একটু গোলুগোল হয় তবে এতে বছরের সব চেষ্টা বৃথা যাবে। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? ওরা তোমাকে ততটুকুই ইনফরমেশন দেয় যতটুকু ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব নয়। তোমার মতো বুদ্ধিমান ছেলের এটা বোঝার কথা। আর এখন আমাদের মেন কালপ্রিটটাকে বের করতে হবে, যার উস্কানিতে শিকদাররা এত পাওয়ারফুল। এসপি হারুনুর রশিদের দিকে তাকিয়ে জিদের সাথে বলল, আমার দৃঢ় বিশ্বাস চৌধুরী বাড়িতেই মেন কালপ্রিট আছে। আমি 90% শিওর। এসপির কথায় হারুনুর রশিদ কিছুটা বিরক্ত হয়ে বললেন, আইন কখনো মুখের কথা আর কারো বিশ্বাসে চলে না, হাতে কলমে প্রমাণ লাগে। ঠান্ডা মাথায় চিন্তা করো মাই বয়। তারপর আবার মেয়েটির দিকে তাকিয়ে হারুনুর রশিদ নরম স্বরে বললেন, মামুনি, আশা করি যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে তা ফুলফিল করতে পারবে। তুমি আইনের লোক না হয়েও আমাদের যথেষ্টই সাহায্য করছো, এর জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। মেয়েটি হালকা হেসে দুপাশে মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর সে সবার কাছ থেকে বিদায় নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 10টা। পড়ার টেবিলে বসে বইয়ের পাতায় চোখ রাখলেও হৃদির মন সেখানে নেই। তার হাতে সৌহার্দ্যর একটি ছবি। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে মেয়েটি। আজ 2 দিন হলো সৌহার্দ্য নেই। এর মাঝে কেবল একবার কথা হয়েছে, তাও মাত্র 5 মিনিটের জন্য। শত অভিযোগ জমেছিল মনে, কিন্তু ভিডিও কলে সৌহার্দ্যর ক্লান্ত মুখটা দেখে সব অভিমান মুহূর্তেই জল হয়ে গেছে।
সে শুধু বারবার সরি বলেছে, না জানিয়ে চলে যাওয়ার জন্য 1000টা উড়ন্ত চুমু পাঠিয়েছে। হৃদির সব রাগ তখন ওই কটা চুমুতে মিনিটেই গলে জল হয়ে গিয়েছিল। হৃদি যখন পুরনো স্মৃতি আর বর্তমানের শূন্যতা নিয়ে ভাবনায় মগ্ন, ঠিক তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল সৌহার্দ্যর নাম। কলটা রিসিভ করতেই সৌহার্দ্যের গম্ভীর মুখটা স্ক্রিনে ফুটে উঠল। হৃদির দিকে তাকিয়ে সে বিরক্ত ভরা কণ্ঠে বলল, মোবাইল দূর থেকে তো আর ভালো করে দেখতে পাচ্ছি না তোমায়। রাত হলে আমার শার্ট জড়িয়ে ঘুমাও, ভালো কথা ওয়াশরুমে চেঞ্জ করতে পারো না রুমে। বাকি কথা বলার সুযোগ পেল না সে। তার আগেই হৃদির মুখটা হাঁ হয়ে গেল। সে তো থমকে গেছে। লজ্জায় আর বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে দ্রুত ঘরটার চারপাশ তাকাতে লাগলো, কিছু খোঁজার চেষ্টা করল। সৌহার্দ্য ওপাশ থেকে হৃদির কাণ্ড কারখানা দেখে নিয়ে বাঁকা হেসে বলল, স্টুপিড সিডিউস করা শেষ, এখন ওসব খুঁজে লাভ নেই।